আসসালামু আলাইকুম। একটা বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছিলাম। কথাটা হচ্ছে জুলাই পরবর্তী বাংলাদেশে আমরা মনে করছিলাম একটা শাসকের পরিবর্তন হবে না, একটা শাসন ব্যবস্থার পরিবর্তন হবে। আমরা দেখেছি ২০০৮ থেকে ২০২৪ পর্যন্ত বাংলাদেশের যে রাজনীতি, এটাতে হচ্ছে দলীয়করণ, প্রশাসনিক নৈরাজ্য, লুটতরাজ, গুম, খুন, হত্যা, আয়নাঘর, তারপরে হচ্ছে বিনা ভোটে নির্বাচন, মানুষকে তুলে নিয়ে যাওয়া, গুম করা, এই ধরনের একটা সংস্কৃতি। এটাকে বলা চলে সোমালিয়া অথবা কঙ্গো অথবা আফ্রিকার একটা দেশের মতো একটা কঠিন অবস্থা। এখানে মানুষ বলতো যে নিরাপদ মৃত্যুর গ্যারান্টি চাই। এমন একটা অবস্থায় যখন জুলাই বিপ্লব হইল, জুলাই বিপ্লবের পরবর্তীতে আমরা চেয়েছিলাম যে শাসকের একটা শাসন ব্যবস্থার পরিবর্তন হবে। তো যাই হোক, ডক্টর ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান, উনি 2026-এর 12ই ফেব্রুয়ারি যে নির্বাচনের মাধ্যমে একটা ট্রান্সফার করেছেন ক্ষমতার, আমরা খুব এক্সপেক্টেড ছিল আমাদের জেনারেশন, জেনারেশন যে আসলে ভালো কিছু হবে। তো এটা সময় যে চলে গেছে বিষয়টা এমন না, আমরা দেখতে পাচ্ছি কতটুকু পরিবর্তন হয়, কিন্তু অশনি সংকেত। এবং যেটা হচ্ছে ব্যাংকিং ব্যবস্থা একটা গুঞ্জন আসছে, এটা হচ্ছে এসালম আসছে। আপনারা জানেন এসালম হাসিনাকে ব্যবহার করে যে খুনি হাসিনার কেশিয়ার হিসেবে পরিচিত, সে বাংলাদেশ থেকে প্রায় 2.5 লক্ষ কোটি টাকা পাচার করেছে এবং ইসলামী ব্যাংক থেকে শুধু 82,000 কোটি টাকা পাচার করেছে। তো এই ধরনের একজন পাচারকারী, একজন লুটেরা, একটা ব্যাংক ডাকাত, একটা মাফিয়া যদি আবার বাংলাদেশের অর্থনীতিতে, ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে এস্টাবলিশমেন্ট হয়, তাহলে দেশের অর্থনীতি, মানুষের আস্থা কোথায় যাবে, এটা আরেকবার ভাববার করেছে। তো একটা কথা ক্লিয়ার, লাউড অ্যান্ড ক্লিয়ার আমি বলতে চাই, এটা হচ্ছে এসালমকে বাংলাদেশে পুনর্বাসন করা যাবে না। হ্যাঁ, আর যদি এসালম বাংলাদেশে পুনর্বাসিত হয়, ইসলামী ব্যাংক আবার দখলে নেয়, আমি এই ব্যাংকে জব করবো না, ছেড়ে দেবো। এটা কার কি হোক না হোক, এটা কারো কিছু যাবেও না, আসবেও না, এবং কোনো ক্ষতি হবে না। কিন্তু একটা বিষয় আমি মেনশন করতে চাই, আমার কিছু ভাই যারা সহকর্মী ছিল পটিয়ার, বিশেষ করে তারা জব করেছে ইসলামী ব্যাংকে, আমাদের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল, সুসম্পর্ক ছিল, ভ্রাতৃত্ব ছিল, পাশের চেয়ারে আমরা বসেছি, একসাথে আড্ডা মেরেছি, খাওয়া দাওয়া করেছি। এখন তার সাথে তো আমার কোনো শত্রুতা নাই, কিন্তু ওরা যে ধরনের সাইবার বুলিং করে, ফেসবুকে আমাদেরকে হ্যারাসমেন্ট করা, কথা বলা, তোমরা যখন জামাত ইসলামের বিরুদ্ধে ইচ্ছে মতো বিষেধগার করতেছো, মিথ্যা কথা বলতেছো, এবং বিভিন্ন ফটো কার্ড তৈরি করে তাদের পার্সোনাল এবং প্রফেশনাল চরিত্র হনন করতেছো, আমরা তো সেখানে প্রতিবাদ করতেছি না। আমরা যেটা যৌক্তিক, যেটা মিথ্যা, এটাকে অপোজ করতেছি, আর যেটা সত্য এটাকে তুলে ধরার চেষ্টা করছি। কিন্তু এই বিষয়গুলো নিয়ে এইভাবে কথা বলা কতটা যৌক্তিক, আর এই ধরনের কাজ করে পরবর্তীতে তারা কিভাবে, যদিও আসবে বা আসবে না এটা তো আমরা জানি না, এটা রেগুলেটরি কমিশন এবং ব্যাংক কর্তৃপক্ষ অথবা দেশের ঊর্ধ্বতন সিনিয়র টপ ম্যানেজমেন্ট জানে। তো আসলে ওরা কীভাবে কাজ করবে। আর আরেকটা মনে করো যে অনেকটা বলে আমি ভয় পাই কিনা বা এসে বা এইভাবে কথা বলছি কিনা, আমি ইচ্ছা মতো আমি আসসালামের বিরুদ্ধে লিখবো, বলবো, লাইভেও বলবো। কারণ আমরা খুনি হাসিনার বন্দুকের নলের সামনে দাঁড়িয়ে আমরা রাজপথে নেমেছিলাম। গুলি, পুলিশের ভয়, কামান, ডিজিএফআই, এনএসআই, এদের ভয়ে আমরা ঘরে বসেছিলাম না। সো আপনারা যদি মনে করেন যে আবার এসালাম আসবে বা কোনো কিছু হবে, এই ধরনের ভয় আমরা পাই না। আর যারা ভয় পায়, ভীতু, যারা এভাবে সামনে থেকে কাজ করতে পারবে না, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে পারবে না, তারা চলে যাবে। হাদিসে একটা কথা আছে, মানরা মিনকুম মুনকারান ফালিয়াগাইরু বিয়াদাইহি ফাইন লাম ইয়াস্তাতিউ ফাবি লিসানি ফাইন লাম ইয়াস্তাতিউ ফাবি কালবি ওয়াযালিকা আদাফুল ঈমান। তা অন্যায় কোনো কিছু হলে এটাকে হাত দ্বারা প্রতিহত করা, এটা ঈমানের প্রথম পরিচয়। দ্বিতীয় পরিচয় হচ্ছে জবান দ্বারা এটাকে এটার বিরুদ্ধে কথা বলা। আর তৃতীয়টা হচ্ছে অন্তর থেকে ঘৃণা করা। তো আমি এই প্রথম এবং দ্বিতীয়টা থাকতে চাই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।